দিনভর যত নাটক সব যেন চলছে বাংলাদেশে। কখনো শোনা যাচ্ছে খানিকক্ষণের মধ্যে এই পদত্যাগপত্র দিলেন বলে মোহাম্মদ ইউনূস, আবার কখনো শোনা যাচ্ছে এই সেনা শাসন শুরু হলো বলে বাংলাদেশে, কিন্তু আসলে কোনোটাই হলো না। কিন্তু কেন জানেন, এবার অনেকে ভাবতে শুরু করেছেন যে এই যে বিবাদ অর্থাৎ ওয়াকারের সঙ্গে মোহাম্মদ ইউনূসের, এইগুলো বোধহয় একটা নাটকের অঙ্গ। তাহলে কি দুজনে একসঙ্গে বসে এই বিষয়টা ঠিক করে নিয়েছিলেন যে ইস্তফার নাটক এক প্রকার চলবে, অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সেনা শাসন জারির মতো একটা ব্যবস্থা করে ফেলবেন, সবকিছু ঘিরে ফেলবেন যাতে পালাতে না পারেন মোহাম্মদ ইউনূস। মানে ভারতকে এক প্রকার কি বোকা বানানোর চেষ্টা হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই বারবার করে উঠে আসছে। তাহলে কি এটা বলা যায় যে একসঙ্গে বসে লিখেছেন সেনা শাসন আর পদত্যাগের নাটকের এই চিত্রনাট্য? আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এটা কি তাহলে ভারতকে একটা বোকা বানানোর কৌশল? দুজনে কি একসঙ্গে বসে এই চিত্রনাট্যটা লিখেছিলেন, পদত্যাগের নাটক আর সেনা শাসন জারির এই চিত্রনাট্য? বাংলাদেশ নিয়ে গত 2-3 মাস ধরে, মানে জানুয়ারি থেকে অফকোর্স আমরা সব যেটা অ্যাসেসমেন্ট লাগাচ্ছি, ওখান থেকে যে ইনপুট আসছে, ওখান থেকে যা মানুষগুলো কথা বলছে, আমরা এত পড়াশোনা করছি, দেখছি, প্রত্যেক মুহূর্তে আমাদের মনে হতো যে ওয়াকার এখন রিজাইন করে দেবেন, ইউনূস রিজাইন করে দেবেন, আর ওয়াকার এখন আর্মি শাসনটা লাগিয়ে দেবেন, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন করে দেবেন। ইলেকশন তো হবে না, ডিসেম্বর আগে ইলেকশনটা হবে না, এটা আপনাকে আগে বলে দিলাম। বিকজ ওয়াকার সেপ্টেম্বর 2024 বলে দিয়েছিলেন আগস্টে ঠিক 1 মাস পর কি 18 মাসের আগে আমি ইলেকশন করতে দেব না, রাইট? ওনার একটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম ছিল, যেটা আপনিও জানেন কি 6টা কারণ আছে কেন ওয়াকার ওখানে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন করতে পারছেন না, রাইট? এখন কথাটা হলো ইউনূসের পদত্যাগটা জিনিসটা, এটা নাটক আছে, পুরোপুরি নাটকটা সাজানো জিনিস আছে খুব ভালোভাবে। তাই জন্য আপনাকে বুঝতে হবে কি স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিজ অ্যান্ড থ্রেট, যেটা আমরা SWOT অ্যানালিসিস বলি। যদি ইউনূসের আপনি SWOT অ্যানালিসিস করেন, অনেকগুলো জিনিস আমরা ইউনূসের এবিলিটি, ডিসএবিলিটি এগুলো নিয়ে আজকে আলোচনা করব। অ্যাবসলিউটলি। আপনি দেখুন না, প্রথমে আপনি দেখুন 21 জানুয়ারি উনি দাভোসে গেছেন। আমি দাভোসের ছবিটা দেখাতে বলবো, যেখানে উনি কাঁদো কাঁদো স্বরে বলেছিলেন যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া এক ব্যক্তির কথা, একটা ছেলের কথা, এক ছাত্রের কথা উনি বারবার বলছেন আমাদের কাছে অনেক সাহস আছে। ওখানে আপনি দেখুন এত লোক বললো যে ইনি আর ফেরত আসবেন না, ইনি ওখান থেকে আসবেন না। আর একটা গ্রুপ অফ স্টুডেন্টস, ওদের আপনারা এও দিয়েছিলেন কি কোন ফ্লাইটে গেছে, কোথায় ফ্রান্সে গেছে, এটাই বোঝা গেল কি দাভোস থেকে সোজা উনি ফ্রান্সে চলে যাবেন, উনি আর ফেরত পাচ্ছেন না। কাঁদো স্বরে, যেখানে ইউনূস কাঁদছিলেন, প্রায় কাঁদছিলেন, উনি কেঁদে বলছেন, তবে চোখে জল নিয়ে বলছেন উনি কি আমি আর করতে পারছি না, বিকজ সাহস আছে, সবার আছে, আমি করতে পারছি না। এই কথাটা যেটা আপনি দেখাচ্ছেন, না এটা আলাদা, এটা আলাদা। নাম্বার 1। নাম্বার টু আরো একটা কথা আপনি দেখুন 25 মে, দেখুন এটা দেখুন আপনি, রাইট? তো উনি কাঁদছেন, চোখে জল আছে, উনি সবাই কিছু বলছেন কি ভাই আর আমি করতে পারছি না। 25 তারিখে এনার একজন লোক নাভেদ এনাকে কাছে গিয়েছিল 24 মে এখানে, আর উনি বলছেন স্যার, আর বলছেন কি আমি রিজাইন করব। তাহলে দুবার হয়ে গেল। আমি সেই ছবিটাও একটু দেখাতে বলবো, নাহিদের ছবিটা যদি তাকে দেখান। কিন্তু এটা তো সৎ আছে, এর মধ্যে তো সবাই জানে, ওনার থেকেই কথাটা হলো যে উনি একটা রিজাইন করার কথাটা বলছেন। তাই দুবার হয়ে গেল, জানুয়ারি মাসে হয়ে গেল, মে মাসে হয়ে গেল, অ্যান্ড সঙ্গে সঙ্গে এই 23 তারিখের পর যে বেহুতে নাভেদ বাইরে এসছে, সবাই বলছে যে ইনি পদত্যাগ করবেন। কিন্তু আজকে 6 দিন 7 দিন হয়ে গেল, উনি কি রিজাইন করলেন না? তখন আপনি যখন ডটগুলো কানেক্ট করছেন, তখন বোঝা যাচ্ছেন এই দুজন মিলে, এই প্রফেসর ইউনূস আর জেনারেল ওয়াকার মিলে এরা একটা প্ল্যানিং করছে, এরা একটা লিখছে, কথাগুলো লিখছে, যার মধ্যে দুজনই নিজের মিউচুয়ালি এগ্রিড একটা স্ক্রিপ্ট লিখে যাচ্ছেন। ওরা দুজনই জানেন এরা বাঘের উপরে আছেন, আর যদি উনি নামবেন তাহলে কি হবে জানেন? বাইরে দেখে বসে আছে লোক, এনাকে মেরে দেবে। ইউনূস যাবেন আপনার জেলে, আর এই জেনারেল ওয়াকার উনি একদম ভয়ে খেয়ে গেছেন, আওয়ামী লীগ ফেরত পাচ্ছে, তাই জন্য উনি জানেন না এখন কি করা যায়। এই দুজনের একটা ভয় আছে মিউচুয়াল, তাই জন্য একজন বলছে আমি রিজাইন করবো, একজন বলছে না আমি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, আপনি ভালো করে চালান, আমার থেকে বড় বঙ্গবন্ধু পর আমি আছি, যেটা সব থেকে ভালো করতে পারি। তো দিস ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, আপনি দেখুন স্ট্রেংথ কি আছে। জেনারেল আপনার মোহাম্মদ ইউনূসের সব থেকে বড় স্ট্রেংথ আপনার যেটা আছে, ওনার নোবেল প্রাইজ আছে। আজকে বিশ্বে যে কোনো জায়গায় আপনি যান, বা এখন বাংলাদেশে যখন আপনি ওনার সঙ্গে আগেনস্টে আপনি কিছু বলেন কি
দেখুন উনি এ করছেন ও করছেন, ওরা মানতে রাজি নয়। বলে না না, এত নাম করা লোক, আর সত্যিকারে উনি নাম করা লোক, উনি একটা নোবেল লরিয়েট আছেন, কিন্তু এর নোবেল লরিয়েটটা আলাদা আছে। এনার আগে এই যে পলিটিশিয়ান নোবেল লরিয়েট যারা উইনার আছে, ওরা পলিটিক্সে নেমেছে। ওর ছবিটা আপনি দেখুন না, ওর মধ্যে আছে লেক ওয়ালেসা আছেন, ওর মধ্যে অ্যাং সুচি আছেন, ওর মধ্যে ইনিও আছেন। এই তিনজনের মধ্যে তাফাত কি? তিনজনই তো নোবেল পিস প্রাইজ পেয়েছেন। তিনজনের ছবিটা একসঙ্গে দেখাতে বলবো, অং সান সুকির সঙ্গে যে একই সঙ্গে যে ছবিটা রয়েছে, এই ছবিটা দেখাতে বলবো। বাহ, সুন্দর। আপনি লেক ওয়ালেসা, পোল্যান্ডের ইনি প্রেসিডেন্ট হয়েছেন, রাইট? 1983 ওনাকে পিস প্রাইজ দেওয়া হলো। আপনি লেক ওয়ালেসে জানেন, উনি মজদুরদের সঙ্গে ওদের একটা প্রবলেম নিয়ে উনি আন্দোলন করেছেন, অনেকবার জেল খেটেছেন, অনেক জায়গায় উনি প্রতারণা হয়েছে, অনেক কিছু হয়েছে। আর অন্যদিকে আং সুচি, ডটার অফ দ্য বার্মা, ওনারও সেম কথা, 1991 উনি নোবেল প্রাইজ পেলেন। উনি এখনো আজকেও জেলে আছেন। ইউনুস সাহেব কোথায় ছিলেন বলুন তো 1971-এ? উনি তো বাংলাদেশেই ছিলেন না। 2024-এ যখন আপনি বলছেন যে এই যে এজিটেটার্স গুলো যারা পয়সা নিয়ে এত গন্ডগোল করলো, যখন ওরা রাস্তায় ছিল, ইউনুস কোথায় ছিলেন? উনি তো ফ্রান্সে ছিলেন। আপনি একদিকে লেক ওয়ালেসা, আং সুচি আছে, অন্যদিকে ইউনুস আছে। উনি মানুষের সঙ্গে, সংগ্রামী মানুষের সঙ্গে কোনোদিন যুক্ত ছিলেন না। উনি ম্যানিপুলেটর, উনি একটা ম্যানিপুলেটর আছেন। এটাই ডিফারেন্স, রাইট? ইনি কি করে ম্যানিপুলেট করছেন দেখুন আপনি। আপনি দেখুন ওনার একটা রিলেশনশিপ, ওনাকে প্রথমে বসানো হলো, যেহেতু উনি নোবেল প্রাইজ, ওনার আগে একটা প্রথম উনি আমি বিশ্বাস করি কি বাংলাদেশে এত ট্যালেন্ট আছে, মেগা আছে, ওরা নোবেল প্রাইজ পাবে। এটা প্রথম আর লাস্ট নয়, প্রথম হতে পারেন, লাস্ট নয়, আরো লোক পাবে বাংলাদেশে, নো ডাউট অ্যাবাউট ইট। নাম্বার 1। নাম্বার 2, ইনি দেখুন ইলেকশন, ইনি বসার পর আপ টু নভেম্বর এনার রিলেশন দেখুন কিরকম ছিল। আপনি দেখবেন ক্লিন্টনের সঙ্গে না রিলেশনটা দেখুন আপনি, ক্লিন্টন ফাউন্ডেশন সঙ্গে সেপ্টেম্বর 2024-এ উনি গেছিলেন আমেরিকায়। ক্লিন্টনের সঙ্গে একদম জড়াজড়ি, একদম বিলকুল গলা মিলিয়ে হাবি চাবি ফ্রেন্ডশিপ চলছে, বিকজ অনেকগুলো টাকা ইনি দিয়েছিলেন আপনার বাংলাদেশ থেকে ওখানে ওদের ইলেকশন লড়ার জন্য, রাইট? ওনার সঙ্গে জো বাইডেনের রিলেশন কত সুন্দর, আর ওর ইউএস অ্যাম্বাসেডর টু বাংলাদেশের সঙ্গে সুন্দর। ইনি ডিপ স্টেট, ইনি আমেরিকান একটা এজেন্সি হয়ে কাজ করতে, আজ কেউ করছেন ইনি। দ্যাট ইজ দ্য, ইনি সব থেকে বড় ম্যানিপুলেটর। এন্ড যখন সেই ছবিগুলো একটু দেখাতে বলবো, যে ইউএস এর কখনো ক্লিন্টনের সঙ্গে তিনি দেখা করছেন, কখনো আরো অনেকের সঙ্গে দেখা করছেন, আমি সেই ছবিগুলো একটু চালাতে বলবো। এই যে ক্লিন্টনের সঙ্গে আপনি দেখবেন কিছুক্ষণ পর ক্লিন্টন এনাকে গলায় জড়িয়ে ধরছে, রাইট? এনাকে, আর তারপরে জয় বাইডেনের সঙ্গে দেখুন গলা ধরালো ওরা। তারপর আপনি দেখবেন এর জয় বাইডেনের সঙ্গে রিলেশনশিপ কত দারুণ। কিন্তু নভেম্বর পর কি হলো জানেন? যখন এদের রিপাবলিকান জবে থেকে এসছে, ট্রাম্প এসছে, তখন আপনি দেখবেন এটা এলেন মাস্কের সঙ্গে, যিনি ট্রাম্পের খুব ক্লোজ লোক, ওনাকে বিজনেস অফার দিয়ে দিলেন। ইনি বললেন আমি স্টারলিংকে আনছি বাংলাদেশে। বাংলাদেশে যতগুলো আপনার সঞ্চার বিভাগ আছে, যতগুলো জিনিস আছে, বিক্রি করে দিলেন। তার মানে ইনি একটা গ্রুপ ছেড়ে অন্য গ্রুপ থেকে খুব ভালোভাবে মিশে